আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো ইতিমধ্যে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আমি 25 নম্বর পর্বটি শেষ করেছি এবং আপলোড করেছি। আপনারা হয়তো সবাই দেখেছেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর গল্পটি কে কে করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। আর রূপা উপন্যাসটি এই কবে থেকে করছেন অবশ্যই জানাবেন। আর আশা করি আপনাদের এই উপন্যাসটি অনেক ভালো লেগেছে, কারণ প্রেম উপন্যাসটি অনেকটা রোমান্টিক। এটা একবার যে পড়েছে সে এটা মায়ায় পড়ে গেছে। তো আশা করি আপনারা এর আগেও পড়েছেন এবং পড়েন। তো কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। আর একটা কথা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলেন আমরা শুরু করে দিই আমাদের পরে পর্বটি। তখন হচ্ছে রাশিদ সাহেবের কাছে সে টাকা পাচ্ছিল, মানে কিছু কেনার জন্য। আপনি বুকের নিচে বালিশ দিয়া দেখেন, আপনার জন্য একটা চেয়ার, টেবিল, ছাদে পলিথিন চাদর নিয়ে যেন বৃষ্টি পানি চোয়াতে না পারে। কয়েকটা টিন দরকার, বেড়া দিব, একটা কেরোসিন চুলা কিনবো, চায়ের সরঞ্জাম কিনবো, মাঝে মধ্যে চা খাইবেন। তোমার কত টাকা লাগবে বলো? 1002 টাকা হলে চলবে। তোমাকে 5000 টাকা দিব, যা যা লাগবে খরচ করবে, বাকিটা তোমার। একজন কর্মী মানুষকে আমার উপহার। ইয়াসিন কিছুক্ষণ চুপ করে থেকে বলল, হেকিম চাচার সাথে আমি 1.5 বছর আছি। মাসে 15 টাকা বেতন দেওয়ার কথা, এখন 1 পয়সাও পাই না। আপনি একদিনের পরিচয় এতগুলো টাকা দিবেন? স্যার বলেন আপনার জন্য কি করব? কিছু করতে হবে না ইয়াসিন, তুমি খুশি থাকো, এতে আমি খুশি। তুমি খুশি থাকো, তাতে আমি খুশি। তুমি খুশি হতে, এতে আমি খুশি। স্যার আপনার জন্য কি দরকার? আমার আমার কিছু লাগবে না। রাশেদ বলল, বাড়ির পেছনে জঙ্গলায় জিনের কবর বলে একটা কবর আছে, শুনেছ? হ্যাঁ শুনেছি। এরকম কথা? স্যার শুনেছি কবরটা দইছেছি, গ্রামে কিছু ছেলেমেয়েরা মানত করে, কবরে মোমবাতি দেয়। এই কবরটা ভাঙতে পারবে? দেখতাম ভিতরে কি আছে। স্যার এইটা পারবো না। রাশেদ বলল, আমার ধারণী কবরে ধন রত্ন লুকানো লুকানো বাবা দাদাজান হঠাৎ সে সময়ের উপরে প্রচুর ধন সম্পদ তার, তা লুকিয়ে রেখে জিনের কবরে, যাতে ভয়ে কেউ সেদিকে না যায়। কবর খুঁড়তে পারবো না স্যার, যদি বলেন আপনার জন্য মানুষ খুন করব।
স্যার, আপনার আহার দোহাই লাগবে, কবরের ধারে কাছে যায়েন না। আচ্ছা, যাব না। ঢাকা থেকে হারুন সাহেব নিয়ে আসবে, তাকে দিয়েই ভাববো। উনি রহস্য পছন্দ করেন। ইয়াসিন ইয়াসিন ঠিক করলেন বাকি জীবন সে মানুষটাকে সেবা করে কাটাবে। মানুষের চলেন রাতে বৃষ্টি হয়েছে বলে সকালে রোদটা প্রবল লাগছে, যেন রোদটা স্নান করেছে। রোদে নিজের শক্তি পিছু কেটে চারিদিক সব প্রকাশ হাতে হাঁটছে। অনেকদিন পর গাছপালার যত্ন করা হয়নি। গাছগুলো দেখাচ্ছে জঙ্গলে ঝাঁকের মতো, হাতের মতার মাঝে ফুটে উঠেছে এবং গাছগুলোর নাম রেখেছে রবীন্দ্রনাথ, তার প্রিয় কন্যা মাধুরীর নামে। ছাদ অনেকদিন গাছপালা যত্ন করা হয়নি। এই গাছের নাম রেখেছে তার প্রিয় কন্যা মাধুরী নামের নাম। ছাদের বাগানে আরেকটা গাছ আছে, যার নামে রবীন্দ্রনাথের উভয় পদ্মা এবং পদ্মারূপ জানে তার মায়ের কাছ থেকে। ওই মহিলা গাছপালার শখ ছিল, কবিতা শখ ছিল, গানের শখ ছিল এবং আগে যাবার নামে মানুষটি অস্থির হয়েছে। পাটির উপর হাতে নিল। মহিলা বলল, কাল রাইতে কি খারাপ দেখেছি আপনার শুনে। খাবার রাশেদ ভাইজান বললেন, মুরগির কফি খাবো। আমি জায়গা উঠলাম, দৌড় দিয়ে রান্নাঘরে ঢুকে দেখে চোলা জ্বালাইতাম। তখন বুঝলাম সব দেখেছি। কি আচমক বিষয়। রূপা বলল, আমি টেলিফোনে কথা বলবো, তুমি নিচে যাও, বাসুবটা জোগাড় দেখো। মাস্টার চলে বেরোলে রূপা তখন আমার সঙ্গে কথা বলে, তখন তার দূরে থেকে শুনতে ভালো লাগে অর্থাৎ গলার স্বর এমন। মেয়েরা, মা কেমন আছো? ভালো। তখন লাগলো টেলিফোন ধরতে। সরি মা, রেনু মেয়েটার খবর তোকে কে দিয়েছে বল? কেউ দেয়নি মা। কেউ তোকে বলেনি? কেউ বলেনি তোর কাছে? আসমানি কহিনাদের হয়েছে অনেকটা সেরকম। ওই বিষয়ে পরে কথা বলবো। আমার মন বলছে তুমি খুব খারাপ অবস্থায় আছো। তোমার তোমার তো কোথাও যাওয়ার জায়গা নেই। তুমি এই বাড়িতে চলে আসো। চলে আসো। আয়না কঠিন গলায় বলে, আমার কোথাও যাবার জায়গা নেই মানে কি? আমার 3 ভাই আছে, 1 বোন আছে। তোমার 3 ভাই দেশের বাইরে থাকে, বোনদের সঙ্গে তোমার কোনো যোগাযোগ নেই। ছোট খালা আমাকে সহ্য করতে পারেন না। ওই বাড়ি কীভাবে থাকবে? ছোট খালা রাত্রি গেট খুলবে না। তোমাকে এখানে আমি কোনো যুক্তিতে উঠব। তুমি আমার মা, সেই যুক্তিতে উঠবে। সুলতান চাচা যদি আমাদের বাড়িতে স্থায়ীভাবে থাকতে আসতে পারেন, তুমি পারবে না কেন? উনি তোমাদের ওইখানে থাকেন, কয়েকদিন ধরে আছেন। বাবা তাকে স্থায়ীভাবে থাকতে বলেছেন, তিনি রাজি। তার নাকি আর একা একা থাকতে ভালো লাগে না। মা, তুমি কি আছো? তোমার কান্নার শব্দ পাচ্ছি। লাইলা জ্বর
জবাব দিল না। রূপা বলল, মা, তোমার লাগানো উভয় সেই কাছে ফুল ফুটেছে, মাধবীলতার কাছে ফুল ফুটেছে, এসে দেখে যাও। না, সকলকে নিয়ে আমি স্টারগেটে ওভারব্রিজে কাঁথা বিছিয়ে থাকবো, তোদের বাড়িতে না। সকলকে নিয়ে ওভারব্রিজে থাকা ঠিক হবে না, মা। শায়লা কাঁদছেন, আগে ফুটিয়ে ফুটিয়ে কাঁদছিলেন, এখন শব্দ করে কাঁদছেন। রূপা বলল, আমি গাড়ি পাঠাবো। আমি কি গাড়ি পাঠাবো? পাঠিয়ে দেই। শায়লা দুটোকে বিপদ দিলেন, পাঠিয়ে দেয়। নাস্তার টেবিলে হারুনকে অন্তত উত্তেজিত মনে হলো। হারুনকে বলার বিশেষ কারণ ঘটেছে। পত্রিকার খবর এসেছে, নওগাঁর একটা পুকুরে পানি 10 মিনিট হঠাৎ ঢাউ, প্রথমে একটা বিরাট শব্দ, তারপর অতরে পুকুরে পানি নেমে যাচ্ছে। হারুন বললেন, একদিন তদন্ত করা দরকার। সুলতান বললেন, অবশ্যই দরকার, অবশ্যই দরকার। হারুন বললেন, এখন সিদ্ধান্ত নিতে হবে, আগে আমার নওগাঁ যাওয়া, নয় চেতনায় যাবো। সুলতান বললেন, নওগাঁ থেকে ঘাটে পাবো পানি যেভাবে নেমে গেছে সেভাবে উঠে আসতে পারে। হারুন বললেন, আমার মনে হয় আগে নেত্রকোনা যাওয়া উচিত, পাশে ছেলেটাকে নিয়ে নওগাঁ যাবো। সুলতান বললেন, রূপার মতো নেওয়া যায়, তাই বলতে হবে। রূপা বসেছে ড্রাইভারের পাশের সিটে, তার চোখে ঘুম নেই। পেছনে একটি সিট বালিশে মাথা রেখে ঘুমাচ্ছেন হারুন, একসা ঠিক ঘুমাচ্ছেন সুলতান। মদিনা আসেনি, শায়লা এবং তরবের দেখাশোনার জন্য সে থেকে গেছে। অতি অল্প সময়ের তরবের সঙ্গে তার ভালো ভাব হয়েছে, এর খুব প্রয়োজন ছিল। তরবের বয়স 13, তার আচরণ 4 বছরের শিশুর মতো। সে একটি বাড়িতে ক্রমজন নিয়ে পৃথিবীতে এসেছে। রূপা বলল, ড্রাইভার সাহেব, আমার মনে হয় চলে এসেছি। ওইটা রেল স্টেশন না? জি আপা। দেখবেন একটা চায়ের দোকান আছে, এখানে জিজ্ঞেস করবে নতুন বাড়ি কোথায়। জি আচ্ছা, প্রথম আমি এক কাপ চা খাবো, তারপর উকিল বাড়ি যাবো। নিজেও চায়ের দোকান খোলা, উকিল বাড়ির সন্ধান সেখানে পাওয়া গেল। চায়ের দোকানে একজনের সঙ্গে নিয়ে বাড়ি চিনিয়ে দেবে। দোকানে চা কখনোই ভালো হয় না, এই চাটা ভালো। চা খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করে রূপা তার সুলতান চাচা বাবাকে জাগাতে পারল না। তাকে চোখে রাতে ঘুমে ভয় করেছে। মাত্র 5টা সেকেন্ড বাড়ির কাছাকাছি এসে দাঁড়িয়ে আছে, আর যাবে না, এখন থেকে হেঁটে যেতে হবে। রূপা বলল, বাবা আর সুলতানরা ঘুমাচ্ছেন, তাদের এখন জাগানোর দরকার নেই, আমি একা দেবো। অফিসারকে একটা সারপ্রাইজ দেবো। রূপা একগুচ্ছ আকাশ চাঁদ ঢুকে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ডুবন্ত চাঁদের আলোয় অনেক রহস্যময়, চারপাশে প্রচুর জোনাকি। রূপা অনেক দিন পর এত জোনাকি একসঙ্গে দেখলো। বাকি সুন্দর একটা পুকুর চাঁদের আলো ছেয়ে পড়েছে। রূপা ইচ্ছা করলো পুকুরে নেমে সাঁতার কাটতে। একটা পুতুল পাখি যাচ্ছে, কি সুন্দর পাখিটার গলা। রূপা বাড়ির উঠানে দাঁড়িয়ে আছে, একটা ঘর দেখা যাচ্ছে, ঘরে 2 দরজা নেই। রাশেদ ওই ঘর থেকে রূপার প্রথম কি বলবে ঠিক করেছে। সে বলবে, প্রকৃতি ঠিক করে রেখেছে, আমরা 2 জন বাকি জীবন একসঙ্গে থাকবো। আমি এসেছি। ঘরের ভেতর থেকে রাশেদ গলায় বলল, কে কে উঠানে কে? রূপা বলল, ভয় পেও না, আমি রূপা। হতভম্ব রাশেদ এসে দাঁড়ালো। এটা হচ্ছে শেষ, তো আমরা আবার করবো।
के रुको बोलो तुम्हाय आमी পাইলাম না যাহারে ভালোবাসে রে বন্ধু রে ব্যবহারে যাচ্ছে না রে জায়গা তো কে আমাদের পরবর্তী প্রতিদিন দেখেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি। ওকে আপনি অনেক ভালো আছেন। রোদ अरे गाड़ी देवा ओके la 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 ओके উদ্দেশ্য দান করিতেছে আল্লাহ সকলের দান করিতে কবুল আর মঞ্জুর করিয়া নিও। Okay.
রব্বে কারীম অক্ষরে অক্ষরে দানকারীর আমলনামাতে পৌঁছে দেয়। আপনারা ইতিমদের জন্য দান করতেছেন, আল্লাহ তাআলা দান দেখতেছেন, দুই কাঁধে দুটি ফেরেশতা আছে, সঙ্গে সঙ্গে আমলনামাতে কি লিখে রাখতেছেন। আপনারা তোমার বন্ধু হয়ে যে আমল দান আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমিও অনেক ভালো আছি। তো ইতিমধ্যে কিন্তু আমাদের 25 নম্বর পর্বটি অলরেডি আপলোড করা হয়ে গেছে। আজকে আমরা 26 নম্বর পর্বটি পড়ব এবং দেখব সেখানে রাশেদ সাহেব কি রূপাকে চিঠি পাঠিয়েছিলেন কিনা এবং সে নিজের ভাষায় লিখেছিলেন রূপাগারের দিকে। তো সেটা আমরা দেখার চেষ্টা করব এবং পরে কী হয়েছিল। আর কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আর কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। আর রূপা গল্পটি কার কার কাছে প্রিয় সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলেন আমরা শুরু করে দিই আজকের পর্বটি। হ্যাঁ, ইয়াসিন তার জন্য 3 বেলার খাবার নিয়ে আসছে। বিস্ময়কর ব্যাপার হলো ছোটবেলার পোলা থাকতে সকালে নাস্তাতেও পোলাও। যদিও রাশেদ চাচা বলে দিয়েছেন ইয়াসিন বিরাট চোর, তার প্রমাণ এখনো পাওয়া যায়নি, তবে সে অতি কর্মকঠোর একজন, তার প্রমাণ পাওয়া গেছে। একদিন ঝোপঝাড় কেটে বাড়ি চেহারা পাল্টে ফেলেছে। সে একা কাজ করছে না, একজন অ্যাসিস্ট্যান্টও জুটেছে। রাস্তা থেকে বাড়ি পর্যন্ত ইট বিছানো হয়েছে। এখন তার কাদা ভেঙে বাড়িতে ঢুকতে হবে না। পুকুরের ঘাট মোটামুটি ঠিক করা হয়েছে, কচুরিপানা তুলে ফেলেছে এবং পুকুরের কর্তনে পানি বের হয়েছে। রাশেদ বলল, ইয়াসিন, তোমার মতো কর্মী মানুষ আমি আমেরিকায় দেখেছি, বাংলাদেশে দেখিনি। তোমার কাজ করার ক্ষমতা আমাকে মুগ্ধ করেছে। ইয়াসিন বললেন, কিছু টাকা পয়সা খরচ করা কি সম্ভব স্যার? 2-1টা জিনিস খরিদ করতাম। কি খরিদ করবে?